বহুদিন প্রবাসে পড়ে আছে। এই সেবার ওই টেক্সাস অবধি গিয়ে ওর আতিথেয়তা স্বীকার করতে পারিনি, খুব অভিমান করে আছে। স্যার আমি বলছিলাম যে জরুরি কোনো মেল এলে আমি তো আপনাকে জানাবই, কিন্তু রোজকার সাধারণ মেলগুলো যদি নিখিলেশ বাবুকে দেখিয়ে আমি রিপ্লাই করে দিই, কারণ ডাক্তার তো আপনাকে সম্পূর্ণভাবে বেড রেস্ট নিতে বলেছেন। এর মধ্যে হ্যাঁ, বেড রেস্ট নিতে বলেছেন, কিন্তু আজকে এসে কথা বলার অনুমতিও দিয়ে গেছেন। অবশ্য তুমি যদি নিখিলেশের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারগুলো সামলে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। ওই শুধু ব্যক্তিগত যদি কোনো চিঠিপত্র এসে থাকে সেগুলো আমাকে। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি এসো এসো। কিছু বলবে? স্যার আপনার একটা পার্সোনাল মেল এসছে, আপনাকে না জানিয়ে সেটা ফেলে রাখাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু আপনার শরীরটা। কার মেল? এত কিন্তু কিন্তু করছো কেন? আমি নিখিলেশ বাবুকে কিছু বলিনি। এত উদ্বেগ আমার সহ্য হয় না সাক্ষ্য। শ্রীবিলাস দেব। বিশ্রী? হ্যাঁ স্যার, দুদিন আগে মেলটা এসছে। নিশ্চয়ই আগের মতো। তার মেয়েকে? না স্যার, এটা স্যার আপনাকেই লিখেছেন। ও, তাহলে তুমি ওই মেলটা ওই যে কাগজে প্রিন্ট আউট? স্যার হ্যাঁ, প্রিন্ট আউট। আমাকে একটা প্রিন্ট আউট দিয়ে যেও। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এসো। তুই আবার ঢপ মারছিস? কি মুশকিল, ঢপ মারবো কেন? বিশ্বাস করো আমি স্কাউট করতাম, পরে এনসিসিও। ভেবেছিলাম আর্মি জয়েন করব। তুই আর্মি? হাসছো যে? জয়েন করিসনি কেন? এনডিএর এন্ট্রেন্সে ধরা পড়লো আমি নাকি কালার ব্লাইন্ড। সবুজকে লাল দেখি আর লালকে সবুজ। বাবারও ছিল এই প্রবলেমটা, বংশগত রোগ বোধহয়। তো যাই হোক, কালার ব্লাইন্ড হলে তো আর্মি জয়েন করা যায় না, তাই ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম। বাবার উপর হেভি রেগে গেছিলাম, কিন্তু পরে যখন বাবাও ওই একই কারণে। কি হলো ভাই তোমার বাবার একই কারণে? বাদ দিন না স্যার, ওসব গল্প শুনে শুনে। তোমরা শুনেছো, আমি তো শুনিনি। হ্যাঁ, কি হলো ভাই বাবা তোমার একই কারণে? আমাদের তো কোনোদিন গাড়ি ছিল না, তাই বাবা একদিন বন্ধুর গাড়ি চালাচ্ছিলেন। তো এমন সময় সিগন্যালটা বুঝতে ভুল করেন, লালকে সবুজ আর সবুজকে লাল দেখতেন। তো একটা ডাবল ডেকার বাস এসে। ভাই একটু জল খাও। কি মর্মান্টিক। স্যার, আপনি ওর ঢপের কথাগুলো বিশ্বাস করলেন? কি হচ্ছে টিনটিন? একজনের বাবা মারা গেছে সেটা নিয়ে ঢপ? ঠিকই। যে কারোর মৃত্যু নিয়েও যখন তখন গল্প বানাতে পারে স্যার। তোর 1 মিনিটও লাগে না, সব ইমপ্রম্পটু। হ্যাঁ ভাই, তুমি এগুলো সব বানালে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। না না, কিন্তু ভাই কেন বানালে? এই যে আপনি বোকা বনে গেলেন, এতে আমার খুব আনন্দ হলো। আসলে কি জানেন স্যার, দিনে অন্তত দুজনকে মুরগি না বানালে আমার হয় না। আজকে আপনাকে বানিয়ে দিলাম, কোটা শেষ। সাংঘাতিক ছেলে, মানে মানুষকে মানুষ বলে মনে করে না, মুরগি ভাবে। না না ভাই, তুমি এসব করতে শিখলে বলো তো? মা যখন স্কুলের খাতা দেখতেন, মাকে খুব বিরক্ত করতাম। তো মা একটা লাইন দিয়ে দিতেন, যেমন ধরুন খুব বৃষ্টি হয়েছে, নর্দমা ভেসে গেছে, আর তারই মধ্যে একটা কুমির এসছে। তারপর বলতেন আমি 10টা খাতা দেখতে দেখতে তুই ভেবে ফেল যে কুমিরটা ওখানে কি করে এলো আর এরপর কি করবে। ব্যাস ভাবতে বসতাম আমি। ও আচ্ছা, তো এই ভাবনা চিন্তা করতে করতে তোমার কল্পনা শক্তির এক্সারসাইজ হতো, আর তুমি সেই শক্তিটাকে মানে তার 6 প্যাকস 10 প্যাকস 8 প্যাকস এসব বানাতে আরম্ভ করলে। হ্যাঁ, যেমন ধরুন না স্যার, বাড়িতে থালাবাটি বাজিয়ে মাকে, স্কুলে ডেস্ক বাজিয়ে স্যারকে বিরক্ত করতাম। তো এবার স্কাউটসে ভর্তি হয়ে ড্রাম বাজানো শিখলাম।
মা অবশ্য আমায় স্কাউটসে দিয়েছিলেন অন্য কারণে। কেন কেন কেন? ভুলভাল ছেলেদের সঙ্গে মিশে আমি খারাপ হয়ে যাচ্ছিলাম তো, আরে ওখানে গিয়ে একটু। কত ভালো ছেলে হয়েছিস আজ। কি হচ্ছেটা কি? ওকে বলতে দাও, বলো ভাই। আপনি আবারও কি বিশ্বাস করছেন স্যার? আমি জানি না, আমি কিন্তু ওর একটা কথা ফেস ভ্যালুতে নিই না। তুমি সরো তো, বিশ্বাস করছিলে কিনা জানি না, তবে খুব ইন্টারেস্টিং ছেলে, ওকে কালচার করতে হচ্ছে। স্যার হ্যাঁ। সেটা একটু পরে করবেন স্যার। আপাতত ওকে মেকআপ রুমে যেতে বলুন, মেকআপটা নিতে বলুন, দেরি হয়ে যাচ্ছে এবার স্যার। মেকআপ? না না, কিন্তু যে কারণের জন্য মেকআপ, মানে গানটা, সেটা তো একবারও হলো না নাকি? সেটাই ইমপ্রম্পটু। প্রম্পটু? হ্যাঁ। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে শপিং করেছি। বারবার মনে হচ্ছিল পুপে যদি সঙ্গে থাকতো তাহলে ভালো হতো। আসলে আপনাদের বাড়ির সকলের টেস্ট একটু অন্যরকম তো, কি জানি পছন্দ হবে কি না। কি আশ্চর্য বলুন তো, এসবের কি কোনো দরকার ছিল? না না, এটা বলবেন না। পুজোর বাজার করাটাই আমার কাছে একটা উৎসব। হ্যাঁ, ছোটবেলা থেকে একদম অপেক্ষা করে থাকতাম পুজোর বাজারটা দেখবো বলে। আমার ঠাকুরদা বেনারসে থাকতেন জানেন, উনি মহালয়ার দিন সকালে আসতেন আমাদের পুজোর জামা কাপড় দিতে। মানে সে একটা উৎসব ছিল আমাদের বাড়িতে। ঠাকুরদাকে মাঝখানে বসিয়ে আমরা সব চারপাশে ঘিরে বসে রাখতাম। ঠাকুরদা ওই ব্যাগটা খুলতেন আমাদের জামা কাপড় বার করার জন্যে। সে যেন একটা মানে একটা গুপ্তধনের কুঠুরি। কি না বেরোতো সেই ব্যাগ থেকে, জামা, জুতো, শাড়ি, খেলনা, বেনারসের প্যাঁড়া, তারপর ধরুন পাথরের শিব মূর্তি, এমনকি পেতলের ঘটি ফাটি, মা একেবারে কাঠের বেলুন চাকি পর্যন্ত। ব্যাস ওই পর্যন্তই। কেনাকাটার ইচ্ছে 16 আনা নয়, 18 আনা। কিন্তু একটুও যদি হেল্প হয় ওকে দিয়ে। একটা ম্যাজেন্টা আর একটা টার্কোয়াজ ব্লু রঙের শাড়ি দেখিয়ে বললাম, দেখো তো কোনটা ভালো। কি বললো জানেন? বললো দুটোই তো ভালো, একই রং, কিনে ফেলো। যা, আবার বিনা বাদিনী সরস্বতী। মানে মানে উনি বোধহয় তো সাদা শাড়ির কথা বলছেন, তাই না? হ্যাঁ তো, বলবো না? ওই টিভি শোতে রঙিন শাড়ি পরে তোমাকে কি সুন্দর দেখাচ্ছিল, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। ওই শোটা চলাকালীনই আমার সব আত্মীয় স্বজনদের, মানে রাঙা পিসি, মেজ বৌদি, টিয়া, সবাইকে ফোন করে বললাম, টিভিটা খুলে দেখো, ওইটা আমার দীপের বউ। রঙিন শাড়ি পরেছিলাম বলেই সবাইকে জানালেন? সাদা শাড়ি পরে থাকলে বুঝি পরিচয় দিতেন না? সবসময় মুখে মুখে ওরকম উত্তর দিতে হয়? না না, ওকে বকছেন কেন? কে আর কথা শুনে আমার মনে তো সেই প্রশ্নই আসছিল। সে তোমরা বাপ বেটি যাই ভাবো না কেন, তোমার ওই টিভি শোতে রঙিন শাড়ি পরা দেখে আমি তোমার বউ ভাতের বেনারসি রংটা পছন্দ করে ফেলেছি। আর তোমার নিজের বেনারসি পরে বউ বরণ করার শখ, সেটা তাহলে? সে তো হবেই। পুপে, তোমার জন্য একটা লাল শাড়ি এনেছি, লাল ঢাকাই। ওটা পরে তুমি আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে, কেমন? আমি ঠাকুর দেখতে যাই না। আমার ভালো লাগে না। ওই তো দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, প্রথম আদিস পাড়ার মাচায়, কোনটি বলে সবাই খাপায়। প্রথম আদিস পাড়ার মাচায়, কোনটি বলে সবাই খাপায়। তবু যদি কান দিয়ে মন